হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও এখানে বেশ ভালো আছি। আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে প্রায় 6টা মতো। আমাদের দুজনেরই অফিস শেষ হয়ে গেছে। তো অফিস শেষে রোজ যে নিয়মটা থাকে সেটা বাড়ি আসার, তবে আজকে নিয়মের থেকে একটু ব্যতিক্রম। আমরা আজ বাড়ি আসছি না, আমরা যাচ্ছি একটু কফি খেতে। এখানে যেহেতু সামার চলছে, আপনারা সকলেই জানেন, চারিদিকটা ঝলমলও করছে রোদের আলোতে। আর এখন দিন তো যেহেতু বেশ বড়, সন্ধ্যা হতে হতে প্রায় 9টা 9:30 বেজে যায়। তো উইকেন্ডে তো হয় না, অনেক ধরনের কাজের চাপ থাকে, বাড়ি পরিষ্কার, রান্না বান্না, সপ্তাহের বাজার করতে যাওয়া। তো সেই কারণে উইকেন্ডে হয়ে ওঠে না অনেক সময়। তো এরকম অফিস শেষেই ঝুপঝাপ বেরিয়ে পড়তে বেশ ভালো লাগে, কিন্তু এই গরমকালটাতে আমার তো বেশ লাগে, মন্দ লাগে না। তো পড়েছেও অসম্ভব গরম এই দুদিন, মানে 32 ডিগ্রি মতো টেম্পারেচার হলে কি হবে, গা হাত পা পুরো জ্বালিয়ে দিচ্ছে, হাত পায়ে র্যাশ বেরিয়ে গেছে, এত গরম এত গরম। কমবে। এখানে একটা জিনিস হচ্ছে বেশ ভালো লাগে আমার, সেটা হচ্ছে এখানে গরম যেমন পড়ে, দুদিন খুব গরম পড়ার পরই আর একদিন চুপ করে বৃষ্টি নেমে যায়। বৃষ্টি নেমে একদম দমকা হাওয়ার মতো চারিদিকটা ঠান্ডা করে দিয়ে পুরো চলে যায়। এই জিনিসটা এখানে বেশ ভালো লাগে আমার। তো আমাদের এখন মোটামুটি অফিসের যে মিড পয়েন্টটা আছে সেখানে আমরা দেখা করে আমরা গেছিলাম স্টারবাক্সে একটু কফি খেতে। স্টারবাক্সে আমি নিয়েছিলাম, স্টারবাক্স থেকে আমি যেহেতু সন্ধ্যাবেলা কফি খাই না, কারণ বিকেল 5টার পর কফি খেলে আমি দেখেছি আমার ঘুম আসে না। তো সেই জন্য আমি 5টার পর চা কফি খাওয়াটা পুরোপুরি ছেড়ে দিয়েছি। যদি কোনো দিনও খুব ইচ্ছে করে মাঝে সাঝে খাই, নয়তো খাই না। তো আমি নিয়েছিলাম একটা ক্যারামেল ফ্র্যাপে, তার সাথে নিয়েছিলাম স্যান্ডউইচ, যেহেতু অনেক তাড়াতাড়ি টিফিন করা হয়ে গেছিলো, কিন্তু খিদে পেয়ে গেছিলো। আর এখন একটুখানি হেলদি খাওয়ার চেষ্টা করছি, তাই জন্য এই স্যান্ডউইচের অপশান। হয়তো খুব একটা ভালো লাগে না আমার এই স্যান্ডউইচ খেতে। আর ও নিয়েছিল একটা হ্যামবার্গার চিজের সাথে, চিজ আমার খুব একটা পছন্দ না, তাই জন্য আমি খাইনি ওটা। আর নিয়েছিল একটা আইস মোকাইটো, মোস্ট প্রবাবলি, আমার ঠিক মনে নেই। তারপর আমরা ওখান থেকে গেছিলাম হচ্ছে একটা চাইনিজ মার্কেট প্লেসে। বিশাল বড় মার্কেট প্লেসটা। এবারে যেহেতু খুব কম সময়ের জন্য গেছিলাম, সেই জন্য ভিডিও করিনি, তবে নেক্সট টাইম গেলে অবশ্যই ভিডিও করব। ওই দোকানে চাইনিজ আর জাপানিজ মার্কেট প্লেস বলতে পারেন, বিভিন্ন ধরনের নুডলস পাওয়া যায়। আর আমার নুডলস খেতে বরাবরই খুব ভালো লাগে। ওখানে আমাদের দেশে তো সাদা চাউমিনটা এখানে পাওয়া যায় না, ওই আলু পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে যে সাদা চাউমিনটা হয় বাড়ি, সেই ধরনের ওই মোটা অথচ গলে যায় না, ওই চুলের মুঠিওয়ালা চাউমিনের প্যাকেট এখানে পাওয়া যায় না। এখানে আইদার রাইস নুডলস অথবা পাস্তার যে নুডলসগুলো হয় সেগুলো। আর তাছাড়া নয়তো এই যে জাপানিজ যে নুডলসগুলো হয়, বিভিন্ন ধরনের নুডলস, মানে এত রকমের নুডলস, রং বেরঙের তার প্যাকেট। গিয়ে তো মনে হচ্ছিলো আমি কোনো একটা রামধনুর মধ্যে চলে এসেছি। আর তার সাথে বিভিন্ন ধরনের সস। আমার জানা ছিল 3 রকমের সস, একটা হচ্ছে ম্যাগি মশলা সস, একটা চিলি সস, একটা ডার্ক সোয়া সস বা সোয়া সস। এখানে আসার পর আবার জেনেছি সোয়া সসের আবার ভাগ হয়, ডার্ক সোয়া সস, লাইট সোয়া সস। আমি আর আগে সব জানা ছিল না। যাই হোক, এই দোকানে এসে আরও অনেক সস দেখতে পেয়েছি, তাদের অর্ধেকের নাম আমি উচ্চারণ করতে পারিনি। ইনফ্যাক্ট আমরা এবারে একটা জাপানিজ সস নিয়ে এসেছি, তারও নাম আমি ঠিকঠাক করে উচ্চারণ করতে এখনও পারিনি, টিয়ারিকি সস আর সামথিং লাইক দিস। তো সেটা দিয়েই আজকে রাত্রিরে ডিনার বানানোর প্ল্যান আছে, নুডলস। তো বাড়ি চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে তারই প্রস্তুতি পর্ব এখন চলছে। তাতে দেবো একটুখানি চিকেন আর বাকি বেসিক যেগুলো লাগে। বেল পেপার আমার কাছে একটু ছিল, বেল পেপার, আর তার সাথে রসুন আর পেঁয়াজ, লঙ্কা বা ঝাল খাওয়া একদমই বন্ধ হয়ে গেছে, খেতে পারি না এখন, খেলে খুব কষ্ট হয়। তো এই জন্য ওই মরিচ গুঁড়ো ঝালটাই খালি দেবো, নয়তো আর কোনো এক্সট্রা কাঁচা লঙ্কা নেই। আর যারা রান্না করতে পছন্দ করেন না, আমার মতো যারা আছেন, তাদের জন্য নুডলসই বেস্ট অপশান বলে মনে হয় আমার। আমি যেমন একদম খুব একটা রান্না করতে পছন্দ করি না, যেগুলো বিশেষত কষিয়ে রান্না করতে হয়, ও রান্না আমাকে দিয়ে হয় না, একদম ভালো লাগে না করতে, অত ধৈর্য আমার নেই ওইসব। ও সপ্তর্ষি রান্না করতে ভালোবাসে, ও করেও, ওর ধৈর্যও আছে প্রচুর। তো যাই হোক, এই নুডলস বানাতে বানাতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি আপনাদের মধ্যে অনেকেরই একটা মনে প্রশ্ন দেখি, সেটা হচ্ছে এই ইউকেতে বা লন্ডনের বুকে থাকতে গেলে মাস গেলে কীরকম খরচা হয়।
ইউকেতে তো 4টে ভাগ আছে গোটা দেশটার, যেমন ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস আর নর্দার্ন আয়ারল্যান্ড। তো এই 4টে জায়গার খরচা কিন্তু 4 রকমের হয়। যেমন ধরুন আমরা থাকি ইংল্যান্ডে, এখানে জমির দাম মারাত্মক বেশি। এরপরে আসে হচ্ছে স্কটল্যান্ড, তারপর নর্দার্ন আয়ারল্যান্ড, তারপর ওয়েলস। তো ইংল্যান্ডে যেহেতু জমির দাম মারাত্মক বেশি, সেই জন্য বাড়ি ভাড়াটাও হয় কিন্তু বেশি, খুব বেশি। তো এখানকার এই বিভিন্ন জায়গার বাড়ি ভাড়া বা আনুষাঙ্গিক খরচা কীরকম, সেই অনুযায়ী কিন্তু লোকের যে স্যালারি হয় সেটাও ডিপেন্ড করে। মানে যারা ইংল্যান্ডে চাকরি করে তাদের যা স্যালারি, যারা স্কটল্যান্ডে চাকরি করে তাদের স্যালারির থেকে কিন্তু একটু বেশি হয়। তো আমরা যারা ইংল্যান্ডে থাকি, মানে লন্ডনের বুকে থাকি, আমরা লন্ডনের জোন 2 এর কাছাকাছি থাকি, তো সেখানে মাস গেলে প্রধান যে খরচাটা থাকে সেটা হচ্ছে বাড়ি ভাড়া। যাদের বাড়ি নেই তাদের বাড়ি ভাড়াটা যায় হচ্ছে ভীষণ বেশি। আবার যারা লন্ডনের জোন 3 বা জোন 4 বা একটু ভেতরের দিকে থাকে তাদের কিন্তু এই খরচাটা একটু হলেও কম। লন্ডনের বুকে মিনিমাম 1 BHK যে বাড়িগুলো হয় বা ফ্ল্যাটগুলো হয় তার ভাড়া পড়ে যায় জোন 2 বা জোন 3 এর দিকে। সর্বনিম্ন ভাড়া পড়ে হচ্ছে 1200 পাউন্ডের কাছাকাছি, ভারতীয় মূল্যে যা প্রায় দাঁড়ায় 1,25,000 থেকে 1,30,000 টাকার কাছাকাছি। আর যেগুলো জোন 1 বা জোন 2, যেখান থেকে ট্রান্সপোর্ট সিস্টেম খুব ভালো, অফিস যাওয়ার সুবিধে খুব বেশি, সেখানে কিন্তু এই 1 BHK ভাড়া পড়ে যায় প্রায় 2200 থেকে 2300 পাউন্ডের কাছাকাছি, যা মাস গেলে দাঁড়ায় 2,02,500 টাকার কাছাকাছি বা তার থেকেও বেশি। আর 2 BHK যে ফ্ল্যাটগুলো থাকে তার মিনিমাম মূল্য জোন 1 এর দিকে দাঁড়ায় প্রায় 2800 থেকে 3000 পাউন্ডের কাছাকাছি, যা ভারতীয় মূল্যে প্রায় 3 লাখ টাকার কাছাকাছি হয়ে যায়। এর সাথে থাকে বিভিন্ন আনুষাঙ্গিক খরচা, যেমন ইলেকট্রিকের বিল, গ্যাসের বিল। এটা যেহেতু শীতপ্রধান দেশ, তো গ্যাসটা এখানে ম্যান্ডেটারি থাকে, কারণ হচ্ছে হিটার নয়তো চলবে না শীতকালে। এখানে সমস্ত হিটারের কানেকশন করা থাকে বেশিরভাগ ক্ষেত্রেই গ্যাসের সাথে। তো এই দুটো মিলিয়ে মাস গেলে প্রায় দাঁড়ায় হচ্ছে মান্থলি 300 পাউন্ডের কাছাকাছি, ভারতীয় মূল্যে যা প্রায় 30,000 টাকার কাছাকাছি পড়ে যায়। আমি 100 দিয়ে গুণ করেই বলছি, এখন তো তার দামটা আর একটু বেড়েছে, আর একটু বেশিও হতে পারে। এরপর আসে হচ্ছে কাউন্সিল ট্যাক্স। এই কাউন্সিল ট্যাক্স আবার ডিপেন্ড করে থাকে বিভিন্ন ব্যান্ডের ওপর। এখানে যেমন বলে ব্যান্ড এ, ব্যান্ড বি, ব্যান্ড সি, যত এই হায়ার ব্যান্ড হয় তত কিন্তু কাউন্সিল ট্যাক্স বাড়তে থাকে। সেই কোনো জায়গার কাউন্সিল কোন ট্যাক্স কোন ব্যান্ডের খাতে পড়বে সেটা ডিপেন্ড করে থাকে সেই জায়গাটার ক্রাইম রেট কীরকম, সেই জায়গায় সিকিউরিটি কীরকম, সেই জায়গা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কাউন্সিল কতটা কাজ করছে সেই অনুযায়ী। আমরা ব্যান্ড বি এর মধ্যে পড়ি, আর আমাদের মান্থলি কাউন্সিল ট্যাক্স পে করতে হয় প্রায় 168 পাউন্ডের কাছাকাছি, যা ভারতীয় মুদ্রায় প্রায় 117,000 টাকার কাছাকাছি গিয়ে দাঁড়ায়। এরপর আসে হচ্ছে গ্রসারি। আমরা একটা উইকলি হিসেব রাখি, কারণ এখানে যেহেতু স্টোরেজ কম। লন্ডনে একটা কথাই আছে, লন্ডন মানেই হচ্ছে জায়গা ছোট, ফ্ল্যাট ছোট। এটা একটা মিথ, মানে এটা সবাই জানে। তো এখানে যেহেতু স্টোরেজ খুব কম থাকে, আমরা উইকলি বাজার করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে মোটামুটি 40 পাউন্ড করে আগে যেত উইকলি দুজনের ক্ষেত্রে, এখন সেটা ইনফ্লেশনের জন্য একটু বেড়েছে, মোটামুটি 50 পাউন্ডের কাছাকাছি যায়। তো সেটার হিসেব গিয়ে দাঁড়ালো প্রায় 200 পাউন্ড মান্থলি, যা ভারতীয় মুদ্রায় প্রায় 20,000 টাকার কাছাকাছি। এখানে গ্রসারি কিন্তু তুলনামূলক বলবো সস্তা অন্যান্য জিনিসের তুলনায়। তারপর এই অফিস যাওয়ার জন্য ট্রান্সপোর্ট কস্ট তো লেগেই থাকে। এখানে আমি আগেও বলেছি একটা ভ্লগে, যেখানে ট্রেনের ভাড়া ভীষণ বেশি, তবে কেউ যদি বাস অ্যাভেল করতে পারে সময় অনুযায়ী বেরিয়ে, সেক্ষেত্রে কিন্তু তাদের অনেকটাই সেভিংস হয়। মোটামুটি আমার যা খরচা পড়ে ট্রান্সপোর্টের ক্ষেত্রে প্রায় 100 পাউন্ডের কাছাকাছি আমি ধরে রাখি। এটা কম বেশি হতেই থাকে, এটা যার যতটা ডিস্টেন্সে অফিস সেটার ওপর ডিপেন্ড করে। আমাকে যেহেতু রোজই বেরোতে হয় সেজন্য আমার ট্রান্সপোর্ট খরচাটা বেশি হয়। সপ্তর্ষি হাইব্রিড অফিস মোড, মানে ও ওয়ার্ক ফ্রম হোম আর অফিস দুটো মিলিয়ে মিশিয়ে করে, কিন্তু ওর অফিসটা যেহেতু আর একটু দূরে, তো ওকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রেনে করে যেতে হয়।
তবে কম দিন অফিস গেলেও যেহেতু ট্রেনে করে যায়, ওর কিন্তু খরচা আমার থেকে বেশি পড়ে যায়। এরপর আসে হচ্ছে ওয়াইফাই। এখানে ওয়াইফাইটা ম্যান্ডেটারি বলতে পারেন, যা মাস গেলে আমাদের পেমেন্ট করতে হয় প্রায় 35 পাউন্ডের কাছাকাছি, যা ওই 3500 টাকার কাছাকাছি আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে পড়ে। আর সব থেকে যে জিনিসটা আমরা অনেকেই এটার সাথে পরিচিত নই যারা পশ্চিমবঙ্গে থাকি, সেটা হচ্ছে ওয়াটার বিল বা ওয়াটার ট্যাক্স। এখানে যে ওয়াটার সাপ্লায়ার আছে বাড়িতে, আমাদের একদম সবার বাড়িতেই জল পৌঁছে যায় যার সুবিধে, এটা হচ্ছে থেমস ওয়াটার। তো থেমস ওয়াটারে কেউ মান্থলিও পেমেন্ট করতে পারে, কেউ ইয়ারলিও পেমেন্ট করতে পারে। তো যারা মান্থলি পেমেন্ট করে তাদের মোটামুটি পড়ে ওই 35 পাউন্ডের কাছাকাছি, আর যারা ইয়ারলি পেমেন্ট করে, আমরা ইয়ারলি পেমেন্ট করি, তো সেক্ষেত্রে আমাদের ওয়াটার ট্যাক্স পড়ে মোটামুটি 700 পাউন্ডের কাছাকাছি, যা ভারতীয় মুদ্রায় প্রায় 70,000 টাকা। তো এছাড়া যাদের আরও আনুষঙ্গিক খরচা থাকে, এটা হচ্ছে বেসিক নিডস। এখানে লন্ডনের বুকে জীবন চালানোর জন্য এই খরচাগুলো আপনাকে করতেই হবে। এরপর কারোর যদি কোনো ইএমআই থাকে, গাড়ির ইএমআই কি বাড়ির ইএমআই, সেটা কিন্তু আলাদা, সেটা কিন্তু আমি এই খরচার মধ্যে ধরিনি। তো এটা হলো একটা ওভারঅল খরচার হিসেব। যারা একটা ধরুন 1 BHK ফ্ল্যাটে জোন 2 বা জোন 3 এর কাছাকাছি থাকে লন্ডনে, তাদের মাস গেলে মোটামুটি 2,500 পাউন্ড মতো খরচা হয়, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2,50,000 থেকে 3 লাখ টাকার কাছাকাছি গিয়ে দাঁড়ায়, প্লাস মাইনাস করলে। তবে অন্যান্য জায়গায় মানে স্কটল্যান্ড বা ওয়েলস বা লন্ডনের যেগুলো ভেতরে জায়গা থাকে, যেমন সাসেক্স, হেমিসফিয়ার, ম্যানচেস্টার, বার্মিংহাম, এইসব ক্ষেত্রে কিন্তু বাড়ি ভাড়াটা অনেকটাই কম হয়, অ্যাজ ওখানে জমির দাম খুব কম। তবে আমি একটা জিনিস নোটিস করে দেখেছি, ওখানে বাড়ি ভাড়া কম হলেও ওখানে ট্রান্সপোর্ট খরচা আর গ্রসারি বা আনুষঙ্গিক যে খরচাগুলো থাকে, মেনলি গ্রসারি আর ট্রান্সপোর্ট খরচাটা খুবই বেশি হয়। তো আমার মনে হয় পুরোটাই হরে ঘরে গিয়ে একই রকমের দাঁড়ায়। কথা বলতে বলতে আমার রান্নাও মোটামুটি শেষের দিকে হয়ে এসছে। আমি নুডলসটা একটুখানি সুপি বানাবো আজকে, খুব বেশি না, একটুখানি, কারণ খুব বেশি সুপি নুডলস আবার ভালো লাগে না, কোনো স্বাদ পাওয়া যায় না। ওটা একমাত্র বোধহয় জ্বরের মুখে খেতেই ভালো লাগে। তো ওই লাস্টে যে সেই সসটা, এই জাপানিজ যে সসটা কিনেছিলাম, সেটা দিয়ে দিলাম। খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল নুডলসটা। আর একটা জিনিস, এরা যে ওই নুডলসের প্যাকেটে যে মশলাগুলো থাকে না, ওটাকে একটুখানি ড্রাই রোস্ট করে দিলে না, মশলাটা পুরো ফ্লেভারগুলো যেন অ্যাক্টিভেট হয়ে যায়, তো খেতে ভীষণ ভালো লাগে। নেক্সট বার যখন নুডলস বানাবেন ওরমভাবে একটুখানি মশলাটা গরম করে দিতে পারেন, দেখবেন টেস্টটা বেশ অন্যরকম হয়। একই হয়তো টেস্ট হবে, কিন্তু আমার যেন একটুখানি মনে হয় টেস্টটা এনহ্যান্স হয়ে গেছে। তো আমি অলওয়েজ ওরকম মশলাটাকে একটা তাওয়ায় অল্প গরম করে তারপর মিশিয়ে দিই, খেতে বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। জানি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, সময় হয় না সব সময় সব কিছু ম্যানেজ করতে গিয়ে। আমি এখন অতটা প্রো হয়ে উঠতে পারিনি সব দিক ম্যানেজ করা, পড়াশোনা, চাকরি বাকরি, ঘর সংসার একদমই নতুন আমার জন্য। সবে 1.5-2 বছর হতে চললো নিজের সংসার করছি। আগে তো সবটাই দুই মা বাবারা গুছিয়ে দিত, কোনো হেডেক ছিল না। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আজকে এই পর্যন্তই।